একসাথে তিনজন মিলে দর্শন করে আমাকে রাস্তায় পাশে ফেলে যায়। আমি অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। যখন চেতন ফিরে দেখি আমি রাস্তার পাশে শুয়ে আছি। এই রাস্তা দিয়ে কেউ বেশি আসা যাওয়া করতো না। আমি ক্লাস 10-এ পড়ি। স্কুলে আমার এক বয়ফ্রেন্ডও আছে। আমি স্কুল থেকে বাসায় ফেরার সময় আমার বয়ফ্রেন্ড আমাকে বলে, আজ তোমার সাথে দেখা করতে চাই, কারণ আজও স্কুলে আসেনি। আমি ওর কথায় রাজি হয়ে যাই, আর ওর দেওয়া অ্যাড্রেস অনুযায়ী আমি যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে কিছু ছেলে এসে আমাকে গাড়িতে তুলে নেয়। আমি অনেক চিৎকার করি, আমার কথা ওরা শুনেনি। একটা জঙ্গলের রাস্তার দিকে নিয়ে যাচ্ছিল। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, আমার কথা শোনার মতো কেউ নেই। এই জঙ্গলের রাস্তা দিয়ে মানুষ বেশি আসা যাওয়া করতো না। আমাকে এই জঙ্গলের মধ্যে নিয়ে এক একজন করে 3জন দর্শন করে, আর এই জঘন্য কাজের ভিডিও করে। আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ি। কিন্তু আমি অনেক চেষ্টা করি, আমার বয়ফ্রেন্ডকে ফোন করতে পারিনি। ওরা আমার ফোনটা নেয়নি। আমার যখন চেতন ফিরে আমি দেখি উলঙ্গ অবস্থায় আমি রাস্তার পাশে জঙ্গলে পড়ে আছি। তারপর আমি কাউকে ফোন না করে আত্মহত্যা করার জন্য আমার শরীরের কাপড় গাছের ডালে বাঁধতে লাগি। আমি এই পৃথিবীতে বেঁচে থাকলে আমার বাবা মা ওরা আত্মহত্যা করে ফেলবে। যখন এই জঘন্য জানোয়ারগুলো আমার বাবা মার কাছে ভিডিও পাঠাবে, আমি মরে গেলে আর দেখতে পারবো না কি হচ্ছে না হচ্ছে। আমার বাবা এই শহরের অনেক সম্মানী একজন ব্যক্তি। বাবার মান সম্মান একেবারে রাস্তায় গোড়াগড়ি খাবে। আর যখনই আমি গলায় আমার গায়ের ওড়না দেব, তখন আমার বয়ফ্রেন্ড আমাকে এসে জড়িয়ে ধরে আর বলে, তোমার এইসব কি অবস্থা? আমি কখন থেকে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসছো না, তাই আমি ভাবলাম হেঁটে হেঁটে এগিয়ে আসি। এসব কি করে হলো? আমি আমার বয়ফ্রেন্ডকে সব সত্যি কথা খুলে বলি, আমি বাঁচতে চাই না, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার বয়ফ্রেন্ড আমার কোনো কথা শুনেনি। আমাকে বলে, তোমাকে আমার জন্য বাঁচতে হবে। আমি জোর করতে থাকি, আকাশ আমাকে ছাড়ো। কিন্তু ও আমায় সত্যিকারে ভালোবাসে, তাই কোনোভাবে আমার হাত ছাড়েনি। বলে, এইসবে তোমার কোনো দোষ নেই, তাই আমি তোমাকে বিয়ে করব। তুমি কিছুদিন সহ্য করো, আমাদের পরীক্ষা হয়ে গেলে আমরা কোথাও পালিয়ে যাব। আর যারা তোমার সাথে এটা করেছে আমি তাদেরকে খুঁজে বের করব। এই বলে আমাকে আবার বাড়িতে নিয়ে যায়। আমি ভয়ে ভয়ে বাড়িতে গিয়ে ঢুকছিলাম, কারণ এই কাপুরুষ ছেলেগুলো যদি বাবার কাছে ভিডিও পাঠিয়ে দেয় তাহলে আমি বেঁচে থাকতে পারবো না। কিন্তু বাড়িতে গিয়ে দেখি তেমন কিছু হয়নি। আমার মাথা থেকে চিন্তা সরছে না, কখন কি করবে ওরা বলা যাচ্ছে না। যেমন চিন্তা তেমনই ফল। পরের দিন সকাল 9টার সময় আমি যখন স্কুলে যাচ্ছিলাম, রাস্তায় যাওয়ার পর একটা নতুন নাম্বারে ফোন আসে। আমি বয়ে বয়ে ফোনটা রিসিভ করি। ফোনের ওপার থেকে একটা ছেলে কথা বলছে। আমাকে বলে, আমি তোমাকে একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখো, আর যদি চাও এই ভিডিওটা তোমার বাবার কাছে না যাক, তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আগামীকালের মধ্যে 50,000 টাকা পাঠিয়ে দাও। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ আমি 50,000 টাকা কোথায় পাবো? আর যদি এই ভিডিও বাবার কাছে যায় তাহলে কি হবে? আমি ধীরে ধীরে যেন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তখন হঠাৎ মনে পড়ল, আমার দাদু আমাকে একটা সোনার হার বানিয়ে দিয়েছিলেন। ওইটা বিক্রি করলে হয়তো টাকাটা বের করতে পারবো, তা না হলে আমাকে জীবনের মায়া ভুলে যেতে হবে। আমি স্কুলে গিয়ে সব কিছু আমার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করি। ও বলে, তুমি যেভাবেই হোক টাকাটা ওদেরকে জোগাড় করে দাও, তা না হলে ভিডিওটা যদি সত্যি সত্যি তোমার বাবার কাছে পাঠিয়ে দেয় ওরা, তাহলে আমাদের কখনো এক হওয়া হবে না। তোমার বাবা যদি জানতে পারেন এসব, তাহলে হয়তো তোমাকে মারবেন, না হলে নিজেকেই শেষ করে দেবেন। আমার কাছে টাকা থাকলে হয়তো আমি তোমাকে সাহায্য করতাম। এবার যেভাবেই হোক তুমি টাকাটা জোগাড় করো। আমার বয়ফ্রেন্ডের মুখে এমন কথা শুনে আমি আরো ভয় পেয়ে গেলাম। স্কুল থেকে বাড়ি ফিরে আমি আমার সোনার নেকলেসটা নিয়ে সোনারের দোকানে গেলাম।
সেখানে যাওয়ার পর আমার নেকলেসটার দাম হলো ৬৩,০০০ টাকা। আমি এই টাকাতেই নেকলেসটা বিক্রি করে দেই, কারণ আমার কাছে নেকলেসের চেয়ে আমার বাবা মার মূল্য অনেক বেশি। আমার মা জানতেন না যে আমি নেকলেসটা বিক্রি করেছি। তারপর ওদের দেওয়া নাম্বারে আমি টাকাটা পাঠিয়ে দেই। টাকা পাঠিয়ে আমি ওদের নাম্বারে ফোন করে জানাই যে আমি টাকা পাঠিয়ে দিয়েছি। এরপর মনে একটু শান্তি পেলাম। মনে হলো যে এবার হয়তো বেঁচে গেছি, এইসব আর কেউ জানতে পারবে না। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে আমার ভিডিওটা ওদের কাছে এখনো আছে। এভাবে কিছুদিন চলতে থাকে। মাসখানেক চলে যায়, কোনো নাম্বারে আমার মোবাইলে কোনো ফোন আসেনি। হঠাৎ একদিন আরেকটা নতুন নাম্বারে আমার মোবাইলে ফোন আসে, আর আগের মতো আবারও ব্ল্যাকমেল করতে থাকে। আমি কী করব এবার বুঝতে পারছিলাম না। আমি আমার বয়ফ্রেন্ডকে কিছু বলিনি, কারণ ওকে বললে ও ধীরে ধীরে আমার কাছ থেকে সরে যাবে। ও ভাববে হয়তো টাকা দেওয়ার জন্য আমি ওকে এসব বলছি। আমি ওই ছেলেগুলোর কাছ থেকে কিছুদিন সময় নিয়েছি। একদিন আমি ও আমার বয়ফ্রেন্ড স্কুলে বসে গল্প করছিলাম। হঠাৎ আকাশ বলে, বসো, আমি একটু বাথরুম থেকে আসছি। এই বলে আকাশ বাথরুমে চলে যায়। বাথরুমে যাওয়ার পর আকাশের ফোনটা ভুলে আমার পাশে রেখে যায়। তখন আকাশের মোবাইলে ফোন আসে। নাম্বার দেখে আমি তো অবাক হয়ে যাই, কারণ যে নাম্বারে আমার মোবাইলে ফোন এসে ব্ল্যাকমেল করছে, ঠিক একই নাম্বারে আকাশের মোবাইলেও ফোন আসছে। আমি কিছু না ভেবে সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে চুপচাপ বসে থাকি। তখন কেউ বলছিল, আকাশ, তোর গার্লফ্রেন্ডকে ফোন করেছিলাম, ও আমাদের কাছ থেকে কিছুদিন সময় চাইছে, কি করব? ওকে সময় দেব টাকা দেওয়ার জন্য? তোর উত্তর জানার পর যা করার করব। আমি যখন এই কথাগুলো শুনি তখন আমার সারা শরীরটা পাথর হয়ে গিয়েছিল, কারণ যাকে আমি এত বিশ্বাস করি আমার সব কিছু খুলে বলেছি, সে সব কিছু করিয়েছে। আকাশ হলো গরিব ঘরের ছেলে, তারপরও আমি ওকে ভালোবেসেছি, কারণ আমরা একে অপরকে পছন্দ করতাম। কিন্তু আমি এটা জানতাম না যে আকাশের মনে আমার জন্য কোনো জায়গা নেই, শুধু টাকার জন্য আমার সাথে ভালোবাসার নাটক করছে। আকাশ বাথরুম থেকে ফিরে আসার পর আমি ওকে ফোনের ব্যাপারে কিছু বলিনি। আসছি বলে আকাশের কাছ থেকে সরে আসি। এসে আমার ক্লাসের সব থেকে প্রিয় বন্ধুর কাছে সব কিছু খুলে বলি, কারণ এবার হয়তো আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। কারণ এই ভিডিওগুলো নিয়ে দুদিন পর পর ওরা আমাকে ব্ল্যাকমেল করবে, আর আমি কোথায় পাবো এত টাকা? তখন আমার বন্ধু সব কিছু শুনে আমাকে বলে, তুই পুলিশের কাছে যা। কিন্তু আমি সাহস করতে পারিনি। তখন আমার বন্ধু শেলি বলে, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? আমি বললাম, হ্যাঁ আছে, মোবাইল নাম্বার আর আকাশের ফোনে এখন যে কথাগুলো হচ্ছিল আমি সব কিছু লাউড স্পিকার দিয়ে আমার মোবাইলে রেকর্ডিং করে রেখেছি, নাম্বারটাও আমার কাছেই আছে। তারপর শেলি বলে, তাহলে আমি তোর সঙ্গে যাব, আমি তোকে হেল্প করব। এই বলে স্কুল থেকে ছুটি নিয়ে আমি ও শেলি দুজন থানায় চলে যাই। সেখানে যাওয়ার পর আমরা পুলিশ অফিসারকে সব কিছু বলি। তখন পুলিশ অফিসার আমার কাছে প্রমাণ চান। আমি সব কিছু আমার ফোন থেকে বের করে দেখাই। তারপর স্কুল ছুটির পর পুলিশ অফিসার আমাদের স্কুলের সামনে গাড়ি নিয়ে বসেছিলেন। আকাশ যখন স্কুল থেকে বের হলো তখন পুলিশ বলেন, তুমি আমাদের সাথে থানায় চলো, তোমার সাথে কিছু কথা আছে। তখন আকাশ অনেকটা ঘাবড়ে গেল। ও হয়তো কিছু আন্দাজ করতে পারছিল। থানায় নিয়ে গিয়ে আকাশকে জিজ্ঞেস করলে ও নিজের প্রাণের বয়ে সব কিছু খুলে বলে। তখন আকাশকে দিয়ে ফোন করিয়ে আকাশের বাকি 3 বন্ধুকে একটা জায়গায় অ্যাড্রেস দেওয়া হয়। সেই অ্যাড্রেস অনুযায়ী বাকি 3 বন্ধু আসে আকাশের সাথে দেখা করতে। সেখান থেকে পুলিশ ওদেরকে তুলে নিয়ে আসে ও ওদের কাছে থাকা সমস্ত ভিডিও ডিলিট করাতে বাধ্য করেন পুলিশ। আকাশ ও তার বাকি 3 বন্ধুকে অনেক মারধর করে জেলে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু
আমার যে সম্মান গেছে সেই সম্মানটা আর ফিরে আসবে না। হয়তো এই ভিডিওটা আর কেউ দেখবে না, অথবা আমার বাবা মাকেও দেখাতে পারবে না। আকাশের বাবা মা থানায় গিয়ে জিজ্ঞেস করেন কী কারণে ওদের ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। তখন অফিসার বলেন, আপনাদের ছেলে রেপ কেসের আসামি, আর ওদের শিকারকে সেটা আমি বলতে পারবো না। আপনারা চাইলে আমি দেখাতে পারি, কিন্তু মেয়েটার নাম বলে আমি আর ওর সম্মান নষ্ট করতে পারবো না। কিন্তু আকাশের বাবা মা এটা বিশ্বাস না করে প্রমাণ চান। তারপর পুলিশ অফিসার ফোনের রেকর্ডিংটা ওদেরকে শোনান। তারপর ওরা বুঝতে পারেন যে ওদের ছেলে সত্যি দোষী। 20 বছরের জেল হয়েছে আকাশ ও তার 3 বন্ধুর। এমন বয়ফ্রেন্ড চলো সবার ভাগ্যে না থাকে। যে ছেলে মেয়েকে নয়, মেয়ের টাকাকে ভালোবাসে, সেই রকম ছেলেদের থেকে দূরে থাকো। তা না হলে আমার মতো ধর্ষণের শিকার হাজার হাজার মেয়েদের হতে হবে। আজ আমার বন্ধু শেলি যদি আমাকে এই রাস্তা না দেখাতো, তাহলে হয়তো অপরাধীরা ছাড়া পেয়ে যেত, আর আমাকেই আত্মহত্যা করে মরতে হতো। আমি আমার বান্ধবীর জন্য প্রাণ ভরে দোয়া করি, ওর জন্য, ওর সাহসের জন্য। আমার বাবা মা এই সব কিছু দেখতেও জানতে পারেননি। আশা করছি গল্পটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।